যদি তার হাড় তুলে সঠিক নিয়মে সৎকার করা যায় তবে তার আত্মার মুক্তি পাবে। কিন্তু কেউ জানে না জায়গাটা ঠিক কোথায়। বহু বছর ধরে বাঁশঝাড় বড় হয়েছে, সব চিহ্ন প্রায় মুছেই গেছে। ঋত্বিক সেই রাতে বাড়ি ফিরে আর ঘুমোতে পারল না। শেষ অমাবস্যা আসছে ঠিক 4 দিন পর। পরের কয়েকটা দিন ঋত্বিক আর হারানো ওঝা মিলে খোঁজ করলেন। পুরনো নথিপত্র, জমিদার বাড়ির ভাঙা অংশে যা কিছু টিকে আছে তাও তারা পরীক্ষা করল। জমিদার বাড়ি এখন শুধু ধ্বংসস্তূপ, কিন্তু তার একটা পুরনো কাছারি ঘরে পাওয়া গেল ধুলোমাখা কিছু একটা কাগজ, জমিদারি আমলের হিসেবের খাতা। একটা পাতায় হারান খুঁজে পেলেন একটা অস্পষ্ট নোট, প্রায় মুছে যাওয়া হাতের লেখায় রাখাল ছেলের শাস্তির উল্লেখ আর একটা তারিখ। তার নিচে ছোট্ট করে লেখা ছিল একটা জায়গার বর্ণনা, বাঁশঝাড়ের ভিতরে একটা পুরনো বট গাছের কথা। ওই বট গাছটা এখনো থাকতে পারে, হারানো ওঝা বললেন। যদি থাকে তা শেকড়ের কাছেই হয়তো গোকুলকে পোঁতা হয়েছিল। কিন্তু ঋত্বিকের সময় অনেকটা কম ছিল। প্রতি রাতে সুরটা তার মাথার ভেতরে আরো জোরে বাজতে লাগলো, আর সে নিজের ভেতর অনুভব করত একটা অচেনা শক্তি তাকে টানছে বাঁশঝাড়ের দিকে। কমলা মাসি একদিন তাকে দেখলেন মাঝরাতে দরজা ছিটকিনি খুলে বেরিয়ে যাওয়ার সে চেষ্টা করছে। ঘুমের মধ্যে তাকে জোর করে টেনে এনে বিছায় শুয়ে দিল কমলা মাসি। ঋত্বিকের মনে হতে লাগলো সে যেন দুটো জগতের মাঝখানে ঝুলে আছে। জেগে থাকার সময়ও মাঝে মাঝে সে দেখতে পেত ঘরের কোণে একটা ছায়া দাঁড়িয়ে আছে, মুখহীন, স্থির। সে যখন ডাকতো ছায়াটা মিলিয়ে যেত, কিন্তু প্রতিবার একটু একটু বেশি করে সময় সে সেখানে থাকতো। শেষ অবস্থার রাতে ঋত্বিক স্বপ্ন দেখল একটা মাঠ, বাঁশির সুর আর একজন তরুণীর ভয়ঙ্কর মুখ, বিষণ্ণ চোখে জল। স্বপ্নের মধ্যেই সে বুঝতে পারল এটা সুলেখা। তরুণী তার দিকে তাকিয়ে বলল, ওকে থামাও, ও ক্লান্ত, ও শুধু চায় কেউ ওর সাথে থাকুক, কিন্তু এভাবে নয়। ঘুম ভেঙে গেল ঋত্বিকের, বুকটা তার বড় ধড়ফড় করছে। শেষ অমাবস্যার সন্ধ্যা নামলো মেঘলা আকাশ নিয়ে। বাতাসে একটা থমথমে ভাব। পাখিরা আগে ভাগেই বাসায় ফিরে গেছে। কুকুরগুলো ডাকছে অস্বাভাবিক স্বরে। গ্রামের মানুষ ঘরে ঢুকে দরজা বন্ধ করে সবাই দিয়েছে। ঋত্বিক, হারান ওঝা আর কমলা মাসি মিলে ঠিক করলেন রাত গভীর হওয়ার আগে বাঁশঝাড়ে ঢুকে বটগাছটা খুঁজে বের করবেন। হারান ওঝা সঙ্গে নিলেন সর্ষের তেল, নিম পাতা আর একটা পুরনো তামার 1 ঘটি জল। ঋত্বিকের হাতে একটা লণ্ঠন। বাঁশঝাড়ে ঢোকার মুখেই বাতাসটা যেন থমকে গেল। সবার গা থেকে একটা শীতল হাওয়া বয়ে গেল। ভেতরে ঢুকতেই বাঁশ পাতা স্তূপে পা ডুবে যাচ্ছিল। চারপাশে শুকনো বাঁশের গায়ে বাতাস লেগে একটা অদ্ভুত ক্যাঁচ ক্যাঁচ শব্দ হচ্ছে, যেন কেউ ফিস ফিস করে কথা বলছে। লণ্ঠনের আলো বেশি দূর ঠিক পৌঁছল না। অন্ধকার যেন নিজেই একটা জীবন্ত দেয়াল। অনেকক্ষণ হাঁটার পর তারা পেলেন একটা পুরনো বট গাছ। তার শেকড় মাটির গভীর ছাড়িয়ে, গুড়িটা প্রায় কালো হয়ে গেছে বয়সের ভারে। ঠিক তখনই বাঁশের একটা সুর শোনা গেল, এত কাছ থেকে যে মনে হলো তাদের ঠিক পাশেই কেউ বাজাচ্ছে। হারান ওঝা দ্রুত মন্ত্র পড়তে শুরু করলেন। বট গাছের গোড়ায় জলটা ছিটিয়ে দিলেন। ঋত্বিক অনুভব করলো তার মাথার ভেতর সুরটা প্রচণ্ড জোরে বাজছে। চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে গেল। সে হাঁটু গেড়ে বসে পড়ল, শরীরটা তার থরথর করে কাঁপছে। ঠিক তখনই অন্ধকার থেকে বেরিয়ে এলো একটা মুখহীন অবয়ব, আগের চেয়ে অনেক বেশি স্পষ্ট, অনেক বেশি কাছে। কমলা মাসি ভয়ে প্রায় চিৎকার করে উঠলেন। হারান ওঝা মন্ত্র পড়া থামালেন না, কিন্তু তার গলাও
ভয়ে কাঁপছিল। অবয়বটা ঋত্বিকের সামনে এসে দাঁড়ালো। ঋত্বিক অনুভব করলো ভয়ের চেয়ে বেশি একটা অদ্ভুত করুণা জেগে উঠছে তার বুকে। এই আত্মাটা যে কতদিন ধরে একা অন্ধকারে মাটির নিচে চাপা পড়ে আছে, সেই যন্ত্রণা যেন সে নিজেও অনুভব করছে। আমি জানি তুমি কে, ঋত্বিক ফিসফিস করে পড়ল। তার গলাও যেন ভয়ে কাঁপছে। গোকুল, তোমার কষ্টের কথা আমি জানি। অবয়বটা স্থির হয়ে গেল এক মুহূর্তের জন্য। হারানো যা মন্ত্র শেষ করলেন। গোকুল, তোমার শরীর এখানে আছে। আমরা তোমাকে মুক্তি দিতেই এখানে এসেছি, আর কাউকে নিয়ে যেতে দেব না তোমায়। বট গাছের গোড়ার মাটিটা হঠাৎ কাঁপতে শুরু করলো, যেন নিচ থেকে কেউ একটা নড়ে উঠছে বহু বছর পর। ভাগ হয়ে এলো সামান্য, আর তার ভিতর থেকে একটা পুরনো ক্ষয়ে যাওয়া বাঁশি উঠে এলো মাটির ওপর, ঠিক নিজে থেকে। কিন্তু ঠিক তখনই একটা চমৎকার ঘটল, যা কেউ তা প্রত্যাশাও করেনি। অবয়বটা বাঁশির দিকে তাকালো না, বরং সে ঋত্বিকের দিকে হাত বাড়ালো, আর তার শরীর থেকে যেন আর একটা অবয়ব আলাদা হয়ে বেরিয়ে এলো। একটা তরুণীর অবয়ব, বিষণ্ণ মুখ, চোখে জল, সুলেখা। হারানো যা হতভম্ব হয়ে গেলেন। এ কি করে সম্ভব? এ তো সুলেখা। তখন বোঝা গেল আসল সত্যিটা। সুলেখা নদীতে ডুবে যায়নি বা পাগল হয়ে যায়নি। সে নিজেই এসেছিল সেই অমাবস্যায় গোকুলকে খুঁজতে, আর ধরা পড়ে গিয়েছিল তার নিজের বাবার লোকজনের হাতে। জমিদার নিজের মেয়েকেও রেহাই দেননি, তাকেও জীবন্ত পুঁতে ফেলা হয়েছিল ঠিক গোকুলের পাশে, যাতেই লজ্জার কথা কোনোদিন না প্রকাশ পায়। দুজনের আত্মাই বন্দি ছিল এই বাঁশ ঝাড়ে একসাথে, অথচ একে অপরকে কেউ ছুঁতে পারত না। গোকুলের আত্মা প্রতি অবস্থায় যাকে ডাকত, তা প্রতিশোধের জন্য নয়। সে খুঁজছিল এমন কাউকে যে তাদের গল্পটা শুনবে, বুঝবে, আর তাদের মুক্ত করবে। কিন্তু বহু বছরের একাকিত্ব আর যন্ত্রণা তার ডাককে বিকৃত করে দিয়েছে। যাদের সে ডেকেছিল তাদের আত্মা তার নিজের যন্ত্রণার ভারে নিজেরাই হারিয়ে গেছিল শরীর ছেড়ে। ঋত্বিক বুঝতে পারল এ শেষ সুযোগ। তোমাদের কথা আমি সবাইকে জানাবো, সে বলল, চোখে জল। তোমরা একসাথে থাকতে পারবে ঠিক এক জায়গায়, আর কোনো কষ্টই তোমাকে পেতে হবে না। ঋত্বিক এটা বলার পর হারানো যা দ্রুত দ্বিতীয় শেকড়টার কাছে গেলেন, যেখানে মাটি আর একবার ফাঁক হয়ে এসেছিল। দুটো কঙ্কাল পাওয়া গেল পাশাপাশি, হাতির হাড় জড়িয়ে ধরা অবস্থায়। বহু বছরের মাটির নিচে অক্ষত থেকে যাওয়া এক করুণ দৃশ্য। মন্ত্র পড়া শেষ হতেই বাতাসটা যেন একটু বদলে গেল। বাঁশির সুর যা এতক্ষণ তীক্ষ্ণ যন্ত্রণাদায়ক ছিল, সেটা আস্তে আস্তে নরম হয়ে এলো, প্রায় শান্তির মতো শোনালো। দুটো অবয়ব একে অপরের দিকে ফিরল, প্রথমবারের মতো একে অপরকে ছুঁতে পারলো বহু বছর পর। তারপর তাদের চারপাশে একটা নরম আলো ফুটে উঠল ক্ষণিকের জন্য। তারপর তারা যেন কোথায় মিলিয়ে গেল বাতাসে, চিরদিনের মতো। বাঁশঝাড়টাও স্তব্ধ হয়ে গেল, বাতাসটা প্রায় থেমে গেল, পাতাও আর নড়ল না। এমনি কি পোকামাকড়েরও ডাক থেমে গেল কয়েক মুহূর্তের জন্য। ঋত্বিক অনুভব করলো তার মাথার ভেতরের সুরটা চিরতরে থেমে গেছে। সে মাটিতে হঠাৎ বসে পড়ল। কাঁদতে সে শুরু করলো না কেন তা আমি ঠিক জানি না। হয়তো স্বস্তিতে, হয়তো এই দুটো আত্মার জন্য। তারা ফিরে এলেন গ্রামে। ভোরে আলো ফুটতে তখনও শুরু করেছে। ঋত্বিকের চোখের কালো দাগটা অনেকটা কেটেও গিয়েছিল। শরীর যেন তাকে নতুন একটা প্রাণ ফিরিয়ে দিয়েছে। হারানো যে দুটো কঙ্কাল যথাযথ সময়ে সৎকার করার ব্যবস্থা করলেন নদীর ধারে। পুরোহিতকেও ডাকা হলো। গ্রামের মানুষ প্রথমে বিশ্বাস করতে পারেনি, কিন্তু যখন দেখলো সেই রাতের পর থেকে বাঁচার থেকে আর কোনো সুর ভেসে আসছে না, ধীরে ধীরে তাদের মনেও একটা স্বস্তি ফিরে এলো।
বহু বছরের ভয় যেন একদিনে মুছে গেল। ঋত্বিক আরও কয়েকদিন থেকে গেল গ্রামে। দাদুর বাড়ির কাজও শেষ হলো। যাওয়ার আগের দিন সে গেল বাঁশঝাড়ের ধারে, ঠিক শেষবারের মতো। বাঁশঝাড়টা এখন আর তার ভয়ঙ্কর লাগলো না, শুধু একটা পুরনো শান্ত জায়গায় মনে হচ্ছিল, যেখানে বাতাস বাঁশ পাতার ফাঁক দিয়ে শোনা যাচ্ছিল নিঃশব্দে। সে ফিরে গেল শহরে, নিজের জীবনে। কয়েক মাস কেটে গেল ভালোই ভাবে। মাঝে মাঝে কমলা মাসি ফোন করত, গ্রামের খবরও ঋত্বিক জানতেন। সব ঠিকঠাক ছিল, বাঁশঝাড় শান্ত, গ্রামের মানুষও নিশ্চিন্ত। তারপর একদিন প্রায় 6 মাস পর ঋত্বিকের শহরে নিজের ফ্ল্যাটে সে একা বসে পড়ছিল রাতের বেলা। হঠাৎ তার মনে হলো বাইরে থেকে একটা সুর ভেসে আসছে, খুব ক্ষীণ, খুব দূরের, কিন্তু বড়ই চেনা সুর। সে জানলার কাছে গিয়ে দাঁড়ালো, নিচে রাস্তায় তাকালো, কিছু নেই, কেউ নেই। সে ভাবলো হয়তো এটা মনের ভুল বা ক্লান্তি। বিছানায় শুয়ে পড়ল ঘুমানোর জন্য। পরদিন সকালে ঘুম থেকে উঠে সে দেখল তার বিছানার পাশে টেবিলের উপর পড়ে আছে একটা পুরনো ক্ষয়ে যাওয়া ভয়ঙ্কর বাঁশি। সেটা সে কখনো কেনেনি আর কখনো দেখেওনি। ঠিক সেই রাতেই মহেশপুরে বাঁশঝাড়ের গভীরে 6 মাসের নীরবতার পর আবার একটা নতুন সুর বেজে উঠেছিল, ক্ষীণ কিন্তু স্পষ্ট, যেন কেউ আবার জেগে উঠছে সেই পুরনো অন্ধকারে, নতুন কারোর অপেক্ষায়। এই ছিল আজকের ভয়ঙ্কর একটা ভূতের গল্প। গল্পটা তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানিও। গল্পটা তোমাদের ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না। আমরা আসি প্রতিদিন রাত ঠিক 9টার সময় তোমার জন্য, তোমাদের গল্প শোনার জন্য। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আবার দেখা হচ্ছে কাল রাত ঠিক 9টার সময়।